আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা বেশ, করতে হবে না বিয়ে, কিন্তু কারণটা কি জানতে পারি? না মানে, আপনি তো আর গিয়ে আপনার পরিবার বা আমার বাবা মাকে সোজা বলবেন না বিয়ে ভাঙার কথা? ব্যবস্থা তো সব আমাকেই করতে হবে। যদি বিয়ে না করার কারণটা বলতেন, আমার জন্য সহজ হতো আর কি। কারণ জেনে লাভ কি? আদৌ কিছু হবে আপনার? লাভ লসটা আপনি আমার উপরেই ছেড়ে দিন না। আচ্ছা বেশ, এই যে আপনার কথায় বিয়ে ঠিকঠাক প্রায় হয়ে যাওয়ার পরও যখন এখানে এসে শুনতে হচ্ছে আপনি বিয়েটা করতে চাচ্ছেন না, সোজা কথাই ভেঙে দিতেই চাচ্ছেন। এখন 1,500 টাকা দুজনের কফির বিলটাও দিতে হবে, আবার কারণটাও জানা হবে না। তাতে কি আদৌ আমার লাভ কিছু হচ্ছে বলুন? আপনি তো বেশ কথা বলেন দেখছি। শুনেছি কারো সাথে নাকি মুখ থেকে আপনার ঠোঁটও নড়ে না। এখন দেখছি খই ফুটছে। আর বিলটা আপনার দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। এবার উঠি তাহলে। আরে দাঁড়ান দাঁড়ান, উঠবেন তো বটেই। বিলের কথাটা এমনিই বললাম, চটে যাবেন বলে কিন্তু না। বসুন। শুধু কফি না, আপনি যা খাবেন সব কিছু অর্ডার করুন, আমি বিল দেব। শুধু জানতে চাচ্ছি আপনি বিয়েটা কেন ভাঙতে চাচ্ছেন? বলে কি হবে? আপনি কি বিয়েটা ভাঙবেন? আরে বলেই দেখুন না, বিয়ে তো ভাঙবই, সাথে ঘটকের কোমরও। আচ্ছা, আপনি কি বরাবরই এত কথা বলেন? আসলে বিষয়টা তা না, কিন্তু কেন জানি আপনাকে দেখার পর থেকে মুখটা আর বন্ধ হতেই চাইছে না। নিজেকে বড্ড অচেনা লাগছে। আসলে আগে কখনো আমার বিয়ে ঠিক হয়নি তো, মনে হচ্ছে বিয়ের বাতাস লেগেছে। শহরের একটি দামি রেস্তোরাঁয় বসে আছেন নয়নতারা। তার ঠিক সামনের চেয়ারে বসেছে আরাফাত। পুরো নাম আরাফাত চৌধুরী। বাবা মায়ের বড় সন্তান। পড়াশোনা শেষে একটি বেসরকারি কোম্পানিতে বড় অঙ্কের বেতনে চাকরি তার। যে কেউ এমন পাত্রের হাতে মেয়ে তুলে দেওয়ার জন্য এক পায়ে রাজি থাকবে। তার উপর সুদর্শন। আরাফাতের পরে আছে বাকি দুই ভাই, আসিফ ও আজিম চৌধুরী। তিন ভাই প্রায় পিঠাপিঠি। তিনজনই চাকরি করছে এক এক খাতে। তিনজনেরই বিয়ের বয়স। আরাফাত বড় সন্তান হওয়ায় বাকি দুজনের সিরিয়াল তারপরে। তাই তো সবার চাপে বিয়ের জন্য রাজি তাকে হতেই হলো। এক ঘটক, দুই ঘটক, তিন ঘটক বদলানোর পরও যেন কোনো মেয়েই তার পছন্দ হচ্ছিল না। এই নিয়ে যেন সবার এক প্রকার আহাজারি লেগে যায়। আরাফাতের বাবা মাও পড়ে যান বেশ চিন্তায়। তারা কোনো মতে পছন্দসই মেয়ে পাচ্ছেন না ছেলের জন্য। ঠিক তখন আশার আলো হয়ে আসলেন আরাফাতের বড় খালা পেয়ারা বিবি। তিনি জানান মেয়ে একটা আছে, কিন্তু তেজ একটু বেশি, মন থেকে বেশ ভালো। পেয়ারা বিবিদের বাসারই দোতলায় ভাড়া থাকে। মেয়ের নাম নয়নতারা। তিন ভাইয়ের একমাত্র বোন। বাবা মারা গেছে 2 বছর হলো। মেয়ের মাও বেশ, আরাফাতের মা আবার বেশ বোন ভক্ত। বড় বোন যা বলেন তা চোখ বন্ধ করে মেনে নেন। তারা ঠিক করে ফেলেন মেয়েটিকে দেখতে যাবেন। আরাফাতের এতে কোনো আপত্তি নেই, কিন্তু তার ছুটি না থাকায় সে যেতে পারছে না। বলা বাহুল্য, পেয়ারা বিবিদের বাসা মিরপুর 10-এ আর আরাফাতদের বাসা মালিবাগে। চাইলেই সে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কিন্তু এবারও প্রতিবারের মতো হবে ভেবে সে আর যাচ্ছে না। সবাই পছন্দ করলে তারপর সে যাবে। ঘটনা হলো নাটকীয়ভাবে। চৌধুরী বাড়ির সবাই এমনভাবে গেলেন পেয়ারা বিবিদের বাসায় যেন তারা বেড়াতে যাচ্ছেন। তারপর একে একে মা, ভাই এবং মেয়েও তারা দেখলেন। আনুষ্ঠানিকভাবে কিছুই হয়নি। সবটা হয়েছে এমনভাবে যাতে মেয়ের পরিবার আপাতত কিছুই না বুঝে। আলহামদুলিল্লাহ, সবারই মেয়ে এবং মেয়ের পরিবারটিকে বেশ পছন্দ হয়েছে। আরাফাত যখন জানল মেয়ের অজান্তেই সবাই তাকে আরাফাতের পাত্রী হিসেবে সিলেক্ট করে ফেলেছে, তখন মেয়েকে দেখার ইচ্ছে সে আর দমন করতে পারল না। পরের দিনই হাফবেলা করে দুপুরের টাইমেই যাওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু ঘটল আরেক নাটকীয় ঘটনা। হয়তো এইভাবেই তার আর নয়নতারার প্রথম দেখা হবার কথা ছিল। আরাফাত যখন গাড়ি থেকে নেমে গেটের মধ্যে প্রবেশ করবে ঠিক তখনই ময়লাওয়ালা এসেছিল ময়লা নিতে। আর এক এক করে সবাই যখন ময়লা দিয়ে চলে যাচ্ছিল তখন দৌড়ে আসে নয়নতারা। আরাফাতও গেট দিয়ে প্রবেশ করে, দুজনে ধাক্কা লেগে যায়। সব ময়লা গিয়ে পড়ে আরাফাতের গায়ে। রাতের বাসি খাবার, কলার ছোলকা, পেঁয়াজের ছোলকা সব মেখে যায় বেচারা আরাফাতের গায়ে। নয়নতারা তাকিয়ে থাকে সামনের মানুষটির দিকে। কী বলবে ভেবে পাচ্ছে না সে। আরাফাতের বেশ রাগ হলেও কিচ্ছু বলতে পারছে না সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। ওইদিকে ময়লাওয়ালা যেমনি এসেছিল তেমনি বাঁশি বাজাতে বাজাতে আরেক বাসার দিকে চলেও গেল। কিন্তু ময়লা দেওয়া হলো না আর নয়নতারার। আরাফাত নিজের গায়ের শার্টটা ঝেড়ে কিছু বলার আগেই নয়নতারা সরি বলে হনহন করে হেঁটে উপরে উঠে যায়। আরাফাত একবার তাকায় তার যাওয়ার দিকে, তারপর শার্টটা ঝেড়ে কী যেন বিড়বিড় করতে করতে সেও 3 তলায় চলে যায়। এইভাবে দুজনের প্রথম দেখা। উপরে যাওয়ার পর তার অবস্থার কারণ আর কেন ঘটল তা জানালে আরাফাত জানতে পারে।
তার হবু বউয়ের হাতে তার স্বাগতম ঘটেছে, তাও আবার গন্ধযুক্ত ময়লা দিয়ে। ব্যাপারটা ময়লা দিয়ে শুরু হলো। ওই ময়লা আলীকে সেদিন প্রথম দেখায় পছন্দ করে ফেলে আরাফাত। আর যখন জানতে পারে সে মেয়েটাই তার হবু স্ত্রী, তখন আপত্তি করার মতো কিছুই থাকে না। শুধু মাঝখান দিয়ে ময়লাটা না আসলেই ভালো হতো আর কি, তাছাড়া আর কিছুই না। এরপর পরিবারের গুরুজনেরা মিলে নয়নতারাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়, মেয়ে দেখার কথা জানায়। ছেলেটা বায়োডাটা দেখে নয়নতারা বড় ভাই আজিম সরকার যখন বলল ছেলে ভালো, তখন বাকি দুই ভাই শাকিল সরকার ও জিয়া সরকার আরাফাতের সম্পর্কে খোঁজ নেয়। জানতে পারে ছেলের কোনো খারাপ রেকর্ড নেই। পরিবারের সকল মানুষ খুবই ভালো। তারপর তিন ভাই ও নয়নতারার মা রোকেয়া সরকার অনুমতি দিয়ে দেন মেয়ে দেখার। খুশির আমেজ দুই পরিবারে। নয়নতারার পরিবারও এতদিন একটি ভালো ছেলে খুঁজছিলেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো মতেই না মেয়ে রাজি হচ্ছে আর না ছেলে পাওয়া যাচ্ছিল মন মতো। কিন্তু মেয়ের বয়স তো আর বসে নেই, পড়ালেখার পাট চুকিয়েছে 3 বছর হলো। পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এখন বিয়ে না দিলে মেয়ের জন্য ছেলে পাওয়া যাবে কি আর? তার উপর মেয়ে জেদ ধরে আছে বিয়ে করবে না বলে। যতগুলো বিয়ের সম্বন্ধ আনা হলো সবগুলো সে কোনো না কোনোভাবে ভেঙে দিয়েছে, কিন্তু এবার তা আর কেউ হতে দিবে না। দিন তারিখ ঠিক করার পর মেয়ে দেখা হলো। আরাফাত যেন সেদিন বুঝতে পারল তার বুকের মাঝখানে যে হৃৎপিণ্ড আছে তা এই রমণীকে দেখে ঘোড়ার গতিতে দৌড়াতে শুরু করে। প্রথম দেখায় যখন আরাফাত নয়নতারার দিকে তাকিয়েছিল, তখন টের পেলেও এখন একদম নিশ্চিত সে এই রমণী প্রেমে আক্রান্ত, যার প্রতিষেধক রমণী নিজে। নয়নতারা আলাদা করে বলতে চাইলেও তাকে এর সুযোগ দেওয়া হলো না। আরাফাত তো চাইছিল, কিন্তু নয়নতারার পরিবার এ নিয়ে কিছু না বলায় তারও আর কোনো কিছু বলা হয়ে ওঠেনি সেদিন। তারপর নয়নতারাকে আংটি পরিয়ে বিয়ের কথাবার্তা ঠিক করে দুই পরিবার মিলে। আংটি পরানোর 15 দিন পর বিয়ের তারিখ ঠিক করা হয়। এর মাঝে বেশ কয়েকবার নয়নতারা নানাভাবে আরাফাতের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তারপর বিয়ের 3 দিন আগে আরাফাতের ছোট ভাইয়ের মাধ্যমে সবটা ম্যানেজ করে দেখা করে আরাফাতের সাথে। এর মাঝে আরাফাত ছিল বেশ ব্যস্ত। অফিসের ঝামেলা দিন রাত লেগেছিল, যার ফলে সে জানতেও পারেনি তার সাথে নয়নতারা কতভাবেই না যোগাযোগ করার চেষ্টা করেছিল। আজ যখন জানল, তখন হৃদয়টার মধ্যে যেন ভূমিকম্প হয়ে গেল। যেখানে বিয়ের জন্য সময় বাড়িয়ে ছুটি নেবার কথা ভাবছিল, বউয়ের সাথে চুটিয়ে প্রেম করার স্বপ্ন দেখছিল, সেখানে এই রমণী বলছে কি না বিয়ে করা সম্ভব নয়। একেই বলে কপাল। আরাফাত মনে মনে কষ্ট পেলেও উপরে উপরে স্বাভাবিক আচরণ করছিল। সে জানতে চায় কেন রমণীটির এমন ইচ্ছে, কারণ কি তার। যে রমণীর জন্য জীবনে প্রথম হৃদকম্পন ঘটল, তাকে কি আদৌ যেতে দেওয়া যায়? কারণ যত বড় হোক না কেন, তাকে ঠিক বন্দি করবেই করবে আরাফাত। দেখো মনা, কি করে তোমার এই আরাফাত শোনা। মনে মনে এসব ভাবলেও সামনে প্রকাশ করছে নয়নতারা যা চায় তাই করবে সে। নয়নতারাকে চুপ থাকতে দেখে আরাফাত বলে ওঠে, তো ম্যাডাম, আপনি কি বলা শুরু করবেন? তাহলে কফিটা খেতে খেতে শুনতাম। বসুন বলছি। জি, বসে আছি। সিট বেল্ট থাকলেও তাও বেঁধে নিতাম, কিন্তু নেই তো, তাই আর কি করার। আপনি বড্ড বেশি কথা বলেন, একটু চুপ করে বসুন তো। আচ্ছা চুপ। এই যে মুখের চেন লাগালাম, একটু পরপর খুলে শুধু কফিটা খাবো, কিন্তু একদম চুপ থাকবো, কথা দিলাম। আপনি আবার শুরু করলেন? আচ্ছা বাবা, ঠিক আছে, এবার বলুন। বলছি, কিন্তু আমার কথার মাঝে কোনো কথা বলা যাবে না, আর প্রশ্ন করবেন না কোনো ধরনের। আশা করি বুঝেছেন? জি। এবার এত সাসপেন্স ক্লিয়ার না করে বলুন। কফিটা ঠান্ডা পানি হয়ে যাচ্ছে। শুনুন তবে, সময়টা আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রথম দিকে। আমি আমাদের ক্লাসের টপার ছিলাম। বাহ, বেশ তো। এতে বিয়ে কেন ভাঙবেন শুনি? আবার কথা বলছেন আপনি? আমি উঠে চলে যাব এবার। আচ্ছা আচ্ছা, সরি, বলুন এবার। ক্লাস টপার হলেও আমি ছিলাম ইন্ট্রোভার্ট ধরনের মানুষ। কম কথা বলা, কম মানুষের সাথে চলা, নিজের মতো থাকা, এসবই আমার ভালো লাগতো। ক্লাসে সবাই আমাকে চিনলেও আমি বোধহয় ঠিক করে প্রফেসরদেরও নাম জানতাম না, কয়েকজন ছাড়া। ক্লাসে আমার একটা গ্রুপ ছিল 7 জনের। আমি, ফারিন, বিথি, ইরা, কাদের, সাজিদ আর মারুফ। সবার মধ্যে আমি ছিলাম প্রচণ্ড রকমের ইন্ট্রোভার্ট। ওদের 10টা কথার উত্তরে আমার একটা কথা বলা হতো, তাও সবার মাঝে আমার জায়গা ছিল অন্যতম। আমরা ক্লাস, ল্যাব, লাইব্রেরি, গ্রুপের কাজ সব একসাথে করতাম। ঘোরাফেরা সব কিছুর মাঝেই আমাদের একটা ভালো বন্ডিং ছিল। বলতে হয় সবারই একজন করে প্রিয় মানুষ ছিল তাদের ব্যক্তিগত জীবনে, শুধু আমি বাদে। কেন জানি আমার সহজে কারো প্রতি আকর্ষণ কাজ করতো না। যেখানে এখনকার ছেলেমেয়েরা মুখ দেখেই ক্রাশ খায়, সেখানে আমি চাইতাম আমার জীবনে প্রিয় মানুষটা হবে ভিন্ন রকম। তার বাহ্যিক সৌন্দর্য নয়, তার অন্তরের সৌন্দর্যে আটকাবো আমি। পড়াশোনায় বেশ ব্যস্ত থাকায় বাইরের অন্য কোনো দিকের প্রতি নজর তেমন দিতে পারতাম না, কিন্তু এসবের মাঝে আসি ওই দিন, যেদিন আমি তার কথা প্রথম শুনি। কোন দিন?
আর কার কথা বলছেন আপনি? আরাফাতের মনটায় আবার একবার ভূমিকম্পর মতো হলো। নয়নতারা তার দিকে নজর না দিয়ে বলতে থাকে, বৃষ্টির জন্য এক প্রফেসর তার ক্লাস অফ করেন ওই দিন। তখন আমরা গ্রুপের সবাই মিলে খাবারের দোকানের দিকে গিয়ে বসি। সামনেই ছিল আমাদের এই গ্রন্থাগারের ভবনটি। সবাই টুকটাক কথা বলছিলাম। এর মাঝে একদল ছেলে মেয়ে দেখলাম ভিড় করে নেমে আসছে। সবাই একজনের নাম নিচ্ছিল বারংবার সুফিয়ান। আমি নিজের খাবারের প্রতি মনোযোগ দেওয়ায় ওই দিকটা এত ধ্যান দিলাম না তখন আর। আস্তে আস্তে যখন ভিড়টা কমে যায় তখন আমার পাশে বসে থাকা ফারিন বলে উঠল, সুফিয়ান ভাই কিন্তু ভালোই কাজ করে যাচ্ছে সকল ছাত্রছাত্রীদের জন্য। হলের সিট সংকট থেকে শুরু করে সব দিক তিনি ভালোই দেখছে। তার কথার উত্তরে কাদেরও বলে উঠল, আমার ভাইয়ের যে দিকটা সবচেয়ে ভালো লাগে তা হলো তিনি কোনো প্রকার রাজনীতিতে না জড়িয়েই এসব কাজ করে যাচ্ছেন। এরপর এক একজন তাদের মতামত এবং সুফিয়ান নামক লোকটা নিয়ে কথার বন্যা বয়ে দিচ্ছিল। আমার খাওয়া শেষ হতে যখন আমি পানি খেতে খেতে জিজ্ঞেস করে উঠি, সুফিয়ান লোকটাকে, তখন সবাই আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি সদ্য মঙ্গল গ্রহ থেকে আসা কেউ। সেই সব দিনের কথা মনে করে হাসতে থাকে নয়নতারা। এদিকে আরাফাতের মনের এবং মস্তিষ্কের অবস্থা নাজেহাল। এর কি হাল হলো জানার জন্য মরিয়া হয়ে ওঠে। বলে ওঠে, তারপর আমার সকল বন্ধুবান্ধবীগণ আমাকে একে একে সুফিয়ান তেহজিবের পরিচয় দিতে থাকেন। বলতে থাকে সে কীভাবে ক্যাম্পাসের মেয়েদের দুষ্ট লোকদের হাত থেকে উদ্ধার করে, কিভাবে রাস্তায় অভাব অনাহারে পড়ে থাকা মানুষদের সে নিজের পরিবার মনে করে তাদের মুখে খাবার তুলে দেয়, কাজের ব্যবস্থা করে দেয়। কোনো ছেলে মেয়ে বিপদে পড়লে কিভাবে নিজের কথা না ভেবে নিজের টিউশনির টাকা চোখ বন্ধ করে দিয়ে দেন তাদের। আমি যত তার ব্যাপারে শুনছিলাম ততই যেন মুগ্ধ হচ্ছিলাম। আজকাল মানুষ যেখানে নিজের স্বার্থের জন্য কী না করে সেখানে লোকটার এমন সব কর্ম সত্যি অবাক করার মতো। সেদিনের পর থেকে তার প্রতি আমার কেমন যেন এক টান কাজ করে। রাস্তায় যখন কোনো মানুষ দেখতাম কষ্ট পাচ্ছে তখন সাথে সাথে তার কথা মনে পড়ে। ক্যান্টিনে বসে যখন শুনতাম কেউ বলছে এই সমস্যা আছে তখন মনে হতো সমস্যা সমাধানের জন্য তো সে আছে। এইভাবে তাকে না দেখে আমি তার মায়ায় পড়ে যাই। আমি মনে একটা আনন্দ কাজ করে যখনই লোকটা মনের মধ্যে উকি দিত। কিন্তু পড়ার চাপের কারণে মাঝখানের কিছু সময় আমি তার ভাবনা থেকে কিছুদিন ছিটকে পড়ি। পড়ার চাপ কমলে পরীক্ষা শেষ হলে মাইন্ড ফ্রেশ করতে একদিন ক্যাম্পাস থেকে একা একাই চলে যাই লেকের পাড়ে হাঁটার জন্য। বেশ কিছুক্ষণ পরিবেশ উপভোগ করার পর যখন ফিরে আসব তখনই পড়ে যাই এক বখাটে নজরে। বুঝতে পারার পরেই আবার ক্যাম্পাসে ব্যাক করি। ঠিক তখন বখাটেটা চলে যায়। পরের দিন দেখি সে আবার আমার পিছু নিয়েছে। এমন করে এক সপ্তাহ কাটে। বেশ ভয় পেয়ে 20টা বন্ধু বান্ধবদের জানালে তারাই বখাটেকে আচ্ছা মতো ধোলাই করে। আমাকে হাবাগোবা আর এত ইন্ট্রোভার্ট হওয়ার কারণে তাদের কাছ থেকেও শুনতে হয় বেশ কিছু কড়া কথা। কেন আমি তাদের আগে বিষয়টা জানালাম না? আগে যদি কিছু হতো তখন? ভুলটা আমারই, তাই আমি চুপ ছিলাম। তখন আমার বন্ধু ইকরা বলে ওঠে, দেখ নয়ন, তুই খুবই সহজ সরল একজন, বুদ্ধি থাকলেও তা ওই পড়াশোনা অবধি। তোর জানা উচিত কিভাবে নিজেকে সেফ রাখতে হবে। কে তোর সবার আগে নিরাপত্তা দিতে পারবে, তাই নিজেকে শক্ত করে চলবি। আর সবসময় চেষ্টা করবি এমন কিছু মানুষের নাম্বার রাখতে যাতে সহজে সহায়তা পেতে পারিস। তার কথা শুনে মারও বলে ওঠে, এই তো ইকরা, ঠিক কথাই বলেছিস। তোর কাছে সুফি ভাইয়ের নাম্বার আছে তো? আমি মাথা নাড়িয়ে না বলায় ওরা নিজেদের কপাল চাপড়ালো। তারপর মারুফ বলে উঠল, তোর থেকে এমনই উত্তর আশা করা যায়। দেখি তোর মোবাইলটা এদিক দে। বলেই আমার মোবাইলে লোকটার নাম্বার সুফিয়ান তেহজিব নামে সেভ করে দেয়। তারপর বলে, যখনই তোর মনে হবে তুই কোনো বিপদে আছিস তখন আমাদের বা তোর পরিবারকে কল তো দিবি, সাথে ভাইকেও দিস। দেখবি সহজে তুই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবি। বুঝলি চাশমিশ? তারপর আবার তারা বখাটেটাকে কেমন করে মানল। সুফি ভাই হলে কী ব্যবস্থা নিত এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আমি ওই লোকটার ভাবনায়। দিন যায় বছর যায়, প্রথম ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি। পড়াশোনা সব কিছুর মাঝে থেকেও আমি আরেকজনের ভাবনাও মনের মাঝে লালন করতে থাকি। সময় অসময় বন্ধুদেরকে একটু খুঁচিয়ে তার কথা বের করি, কিন্তু সরাসরি কখনো না। আমি তার ব্যাপারেই কিছু বলেছি আর না তখন অবধি আমি তাকে দেখেছি। সময় তার গতিতে চলতে থাকে। ওই বছরের জুন মাসে প্রথম তার সাথে আমার ফোনে কথা হয়। তার ভাবনায় এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম তার কণ্ঠ শোনার অপেক্ষা আর করতে পারলাম না। রাত 11টায় কল দিয়ে দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে নয়, তার এক ছোট ভাই তামিম নামের এক ছেলে কলটা ধরে। মেজাজটাই খারাপ হয়ে যায়। আর যখন সে জানতে চায় আমি কে, তখন রেগে বলেই ফেলি, তোর ভাবি। ভাই আসলে বলবি ভাবি কল দিয়েছিল, আপনার উপর বেশ রেগে আছে। বলেই খট করে কলটা কেটে দিয়েছিলাম তখন। এসব বলে খিলখিল করে হেসে ওঠে আবার নয়নতারা। অপরদিকে তার বলা
ভাবি কথাটায় আরাফাতের মনে কেমন সূক্ষ্ম যন্ত্রণার ফোড়ন কাটে। তাকে এ অবস্থায় ফেলে কেমন করে মেয়েটা খিলখিল করে হেসে যাচ্ছে। না, তাকে পুরোটা জানতে হবে আগে। না জেনে কিছু বলা ভুল ছাড়া আর কিছুই হবে না। সামনে কি হলো শোনার জন্য প্রথমে পানি দিয়ে গলাটা ভিজিয়ে নেয় সে, তারপর অপেক্ষা করে নয়নতারা শুরু করার জন্য। নয়নতারা হাসি থামায়, তারপর আবার বলে ওঠে, ওই দিনের পরে ছিল আমার মিড পরীক্ষা। রাতে ৩টা অবধি পড়ছিলাম। জানালা দিয়ে বৃষ্টির আওয়াজও হচ্ছিল বেশ। হঠাৎ ফোনটা বেজে ওঠে। নম্বরটি দেখে পেটে কেমন মোচড় দিয়ে ওঠে। বুকটা কেমন করছিল। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতে নিব, তখনই কেটে যায় কল। হাঁপ ছেড়ে বাঁচি আমি। তারপর আবার কল আসে। এবার কলটা রিসিভ করতে ওপাশ থেকে একটা শক্ত পুরুষালী কণ্ঠ ভেসে আসে। এক মুহূর্তের জন্য যেন তখন আমার সময়টা থেমে গিয়েছিল। লোকটার হ্যালো, আমি সুফিয়ান বলছি। আপনি আমাকে কেন চাচ্ছিলেন জানতে পারি কি? কণ্ঠটায় আটকে গেলাম আমি। মুখ দিয়ে বের হয়েই গেল, আমার জন্য আপনাকে চাইছি আমি। বলেই থেমে গেলাম। ওপাশ থেকে বলে উঠল, সরি, বুঝতে পারিনি। তারপর আমি কলটা খট করে কেটে বন্ধ করে দিই সাথে সাথে, যাতে লোকটা মনে করে আমার ফোনটা চার্জের অভাবে বন্ধ হয়ে গিয়েছে। আমি যেন আটকে যাই ওই কণ্ঠে। আধো ঘন্টার মতো আমি বসে রই ওই একইভাবে। বারবার তার কণ্ঠ আমার কানে বাজতে থাকে। মস্তিষ্ক অচল হতে থাকে। মনে হচ্ছিল হৃদয়ে কেমন প্রজাপতিরা উড়ি করছে। আধা ঘন্টা যাওয়ার পর আমার হুঁশ ফিরে। খুশিতে কেন জানি লাফাতে শুরু করি আমি। এরপর ১ সপ্তাহ আবার পরীক্ষা চলে। তার সাথে আবার কোনো যোগাযোগ হয় না আমার। এমনকি আমি ফোনটা পর্যন্ত অন করিনি। আমার একটা দিক হচ্ছে, আমার জীবনে যতই ঝড় আসুক বা যাই হোক, আমি পড়াশোনা গাফিলতি একদম পছন্দ করতাম না। ছোট থেকেই প্রথম প্লেসটা ধরে রাখাই আমার স্বভাব ছিল। পরীক্ষা শেষ করে বাসায় এসে জানতে পারি ফারিহা মায়ের ফোনে বেশ কয়েকবার ইতিমধ্যে কল দিয়েছে। আমি লেট হওয়ায় সে আমার ফোনে কল দিয়ে না পেয়ে মায়ের ফোনেই কল দেয় শেষমেশ। ওই দিন আমি ফোনটা খুলি। দেখলাম চার্জ আসলে একদম শেষের কোটায়। লাল দাগ দেখা দিচ্ছে। ফোনটা চার্জে দিয়ে ফারিহাকে কল দিয়ে কথা শেষ করি। এরপর অটোমেটিকভাবে আমি তাকে কল করে বসি, যে একবার রিং হতে রিসিভ করা হয়। আজ সে নিজে কল ধরেছে। হ্যালো বলে নিজের পরিচয় দেওয়ার পর আমি আমার নামের বদলে ছোট্টবেলায় দাদুভাই যে নামে ডাকতো সেই নামটা বলি। আসসালামু আলাইকুম, আমি ছোঁয়া বলছি। মিস ছোঁয়া, আপনি কি কোনো বিশেষ কারণে কল দিয়েছেন? তার কণ্ঠে আমি কেমন যেন আকাশে বাতাসে উঠতে থাকি। যে আমি কথাই বলতে চাই না সহজে, সে আমি ফুরফুর করে তাকে বানিয়ে বলি, জি। কারণ না থাকলে কি আর কল করেছি? সে যখন জানতে চায় কারণটা কি, আমি অত না ভেবে সোজাই বলে দিই, আপনি। কেসে ওঠেন তিনি। তারপর তোমাকে পরে কল করছি বলে কলটা কেটে দেয়। আমিও আর কল করি না। তার কণ্ঠ শুনতে পেয়েছি, এতেই যেন মহা খুশি আমি। সেদিন রাত ৩টা থেকে আমাদের কথা শুরু হয়। আমি প্রতিটা বাক্যে তার প্রতি আমার ভাবনাগুলো একে একে বলতে থাকি। কি করে তাকে না দেখেও তার প্রতি ২ বছর যাবৎ ফিদা আমি তা জানাতে থাকি। সে শুনে যায় আর অবাক হতে থাকে। মাঝে মাঝে আমার তার প্রতি ভাবনাগুলোর প্রতি হাসতো হো হো করে। সে হাসির শব্দ যেন আমার কানে সুরের মতো বাজত। সেও আমাকে দেখেনি আর না আমি তাকে দেখতে চেয়েছি। ৬ মাস আমরা টানা কথা বলতে থাকি। কোনো সম্পর্কের মধ্যে আমরা ছিলামও না। না আমি তাকে বলেছি আমি তাকে ভালোবাসি, না সে আমাকে বলেছে এই কথাটা। আমার সেকেন্ড ইয়ার শেষ করে আমি থার্ড ইয়ারে উঠে যাই। আমরা কখনো পরিবার, বন্ধু-বান্ধব বা কারো কোনো কিছু নিয়েই কথা বলতাম না। নিজেদের কিছুও আমরা প্রকাশ করতাম না। আমি তাকে নানান বিষয় নিয়ে বলতাম আর খিলখিল করে হাসতাম, সে শুনে যেত। জানুয়ারির শেষের দিকে কি হলো জানি না, সে ১ সপ্তাহের জন্য কথা বলা বন্ধ করে দেয়। তাকে বারবার কল করেও আমি পাচ্ছিলাম না। তার আর আমার বিষয়টা ছিল গোপনীয়। না সে কাউকে আমার কথা বলতো আর না আমি। তাই বন্ধুদেরও আমি তাকে নিয়ে কিছু জিজ্ঞেস করতে পারছিলাম না। এক প্রকার শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে যায় আমার। দিনের পর দিন অপেক্ষা করতে থাকি, কখন তার ফোনটা খুলবে, কখন সে কলটা রিসিভ করবে। রাতের ঘুম, খাওয়ার প্রতি অরুচি দিন দিন যেন কেমন পাগলের দশায় এসে দাঁড়াচ্ছিলাম আমি। ১ সপ্তাহ পর গিয়ে সাহেব ফোন খুললেন। কল দিতে রিসিভ করলেই তার হ্যালো বলা শুনে কাঁদতে থাকি আমি। সে থামায় না। আমি শান্ত হলে বলে উঠি, তুমি কেন কাঁদছো শুনি? কে হই আমি তোমার? তারই এক বাক্যে আমার মন তাকে চিৎকার করে বলতে চেয়েছিল, আমার সবটা জুড়ে আছেন আপনি। কিন্তু বলতে পারিনি। আমি কলটা কেটে আবার কান্না করতে থাকি একা একা। বিশ্বাস করেন, একটা মানুষের শূন্যতা এইভাবে আমাকে কাঁদাবে আমি স্বপ্নেও ভাবিনি। এরপর আসে সেই দিন যেদিন আমরা একে অপরকে সরাসরি দেখতে পাই। আমি তাকে দেখে যেমন চোখের পাতা ফেলতে ভুলে গিয়েছিলাম, ঠিক তেমনি সেও মিটিমিটি হাসছিল আমার দিকে তাকিয়ে। আমরা ওই দিন দুজনেই কথা বলতে পারছিলাম না। সে আমাকে লজ্জায় ফেলার জন্য যখন বলছিল, কই খুব তো ফোনে বলতে, সামনে আসলে এটা বলবে ওইটা বলবে, এখন তো দেখছি মাথা তুলেও তাকাতে পারছো না।
এরপর যেন মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যায় আমার। আর যখন খুলে তখন যা বলি তা আমার নিজেরই অবিশ্বাস লাগে। সে তার যাওয়ার শেষ দিকে আমাকে এমন কথা জালে ফেলে, আমিও তার কথায় পেঁচিয়ে আটকে বলেই ফেলি, আমি আপনাকে ভালোবাসি, আজীবনের জন্য। হবেন কি আমার চিরকালের সাথী? জানেন, লোকটার একটুও মায়া হয়নি তখন আমার জন্য। আমার মুখের সামনে এসে ফিসফিস করে সে সহজভাবে বলে দেয় সে আমাকে ভালোবাসে না। তারপর আমাকে রেখেই চলে যায় সেখান থেকে। আমি থমকে দাঁড়িয়ে রই ঠিক সেভাবে, তার যাওয়ার দিকে তাকিয়ে চোখ থেকে আপনা আপনি পানির বন্যা বইয়ে দিচ্ছিলাম তখন। সে যখন চোখের আড়াল হয়ে যায় তখন আমার হুঁশ ফিরে আসে। কল দিই তাকে পাগলের মতো রাস্তায় দাঁড়িয়ে। সে একটিবারের জন্য কলটা রিসিভ করে না। আমার অবস্থা তখন রাস্তায় থাকা কুকুরের থেকেও খারাপ মনে হচ্ছিল। বুঝেছিলাম আর কিছুক্ষণ সেখানে থাকলে হয়তো জ্ঞান হারাতে পারি আমি। আমি সাথে সাথে রিকশা চড়ে বসি। বাসে এসে বালিশে মাথা রাখতেই জ্ঞান হারায় আমার। সকালে আমি ওইভাবেই জেগে উঠি। তার সাথে দেখা হওয়াটা স্বপ্ন ভেবে আমি প্রথমে নিজের মাথায় নিজেই চড় মারি। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি কোনো কিছুই স্বপ্ন ছিল না, সবই সত্যি ছিল। আমি ওই অবস্থায় তাকে বারবার কল করি, মেসেজ করি, কিন্তু সে না কল রিসিভ করে আর না সিন করেও কোনো উত্তর দেয়। এরপর 1 মাস তার সাথে আমার আর কোনো কথা হয়নি। আমি প্রতিদিন তাকে হাজারবার কল করতাম, মেসেজ দিতাম, কিন্তু তার থেকে কোনো ফিডব্যাক পেতাম না। 1 মাস পরে তার সাথে আমার কথা বলে সে এমন ভাব করে আমাকে সে চেনেই না। কে আমি, কি করি, কোথায় পড়ি, এসব সে এমনভাবে জিজ্ঞেস করে যেন আমার সাথে তার প্রথমবার কথা হচ্ছে। একটু একটু করে ভেঙে পড়ি আমি তার এমন ভাবের পরও। তার কণ্ঠ একবার শোনার জন্য বারবার কল করে যাই তাকে। এর মাঝে পরীক্ষা হলে আমি কোনো মতে পাশ করে যাই তখন। সবাই আমার এমন রেজাল্ট দেখে বেশ অবাক হয়, বিশেষ করে আমার বন্ধু বান্ধব। পরিবারে তখনও কিছু জানে না রেজাল্ট নিয়ে। সবাই মনে করেছিল আমি বরাবরের মতোই টপ করব, তাই রেজাল্ট নিয়ে তারা কিছু জিজ্ঞেস করেনি আর। কিন্তু আমার বন্ধুরা আমাকে চেপে ধরল। এক সময় আমি আহাজারি করে কাঁদতে কাঁদতে তাদের সবটা বলে ফেলি। প্রথমে তারা যেন বিশ্বাসই করতে পারছিল না কিছুই। তারা ভাবেওনি তাদের এমন একজন আইডল এমন কিছু করবে। কিন্তু যখন সব কিছু বিশ্বাস করে তখন সবাই মিলে ছুটে যেতে নেয় এসব কেন করলো তা জানার জন্য। কিন্তু মাঝপথে আমি বাধা দিই তাদের। এরপর সবাই মিলে লেগে যায় কেন সুফিয়ানের মতো একজন এমন কাজ করলো। কিন্তু সত্যি যখন সামনে এলো তখন আমার সাথে সাথে তাদেরই মন ভেঙে যায় লোকটার প্রতি। সুফিয়ান ছিল অত্যন্ত একজন বুদ্ধিমান এবং উঁচু পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি। সে তার রাজনৈতিক পরিচয় গোপন রেখেই চলত সবসময়। একজন আইনের ছাত্র হওয়ায় সে ভালো করে জানতো তাকে আগে নিজের একটা ফ্রেম তৈরি করে নিতে হবে, আস্থার সাথে ছোট বড় সবার মন জয় করতে হবে তাকে। তাই তো প্রথম থেকে বুদ্ধির সাথে সে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। দিন দিন সে সফলতার পথ ছুঁতে মরিয়া হয়ে ওঠে। সুফিয়ানের কোনো বাজে রেকর্ড নেই, কেননা আজ পর্যন্ত সে কোনো খারাপ কিছুতে লিপ্ত হয়নি। কিন্তু বরাবরই টাইম পাসের জন্য ওইসব মেয়েদের সাথে কথা বলতো যারা তাকে পছন্দ করে, তাকে পাওয়ার বোকা বোকা আশা করত। এটা ঠিক, টাইম পাসের জন্য সে কথা বললেও কখনো কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করেনি, আর না কোনো কুপ্রস্তাব দিয়েছে কখনো। সুফিয়ানের এই টাইম পাসের মধ্যে একজন ছিলাম আমি, নয়নতারা, যে সবটাকে ভালোবাসা ধরে এতদিন বোকামি করে আসছিলাম। সবটা জানার পর সবারই মন বিষণ্ণ, সবারই খারাপ লাগছিল আমার জন্য। কিন্তু সুফিয়ানের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ বা কিছু নেই যে সকলে তাকে পাকড়াও করবে। সবচেয়ে বড় কথা, যোগাযোগটা হতো আমার থেকেই। সুফিয়ান ব্যস্ততার বাহানায় কখনোই কল করতো না। প্রচণ্ড বুদ্ধিমান লোকের কাছে বোকাশোকা তাদেরই বান্ধবী, এত বড় আঘাতটা না পেলেই ভালো হতো, সকলেরই মনে হতে থাকে এসব। বলে থামে নয়নতারা। তারপর আবার বলতে শুরু করে, জানেন, একতরফা ভালোবাসা কতটা ভয়ানক হয় আমি জানি। আমার নির্ঘুম রাতেরা জানে, সময়ের প্রতিটা কাটা জানে, আকাশে থাকা ওই চাঁদটাও জানে। বলতে বলতে নয়নতারার চোখ থেকে কয়েক ফোঁটা পানি টপ টপ করে ঝরতে থাকে। হাত দিয়ে মুছে নেয় তা। আরাফাত বাকরুদ্ধ, কি বলবে না বলবে সে কিছু ভেবে পাচ্ছে না। চেয়ে থাকে নয়নতারার মুখটার দিকে। নয়নতারা আবার বলে ওঠে, তার প্রতি মায়া কাটিয়ে ওঠা বেশ কষ্টকর ছিল। কিন্তু এমন একজন মানুষ কোনোভাবেই আমার ভালোবাসার যোগ্য হতে পারে না। তাই তো নিজেকে শক্ত করলাম, আবারও ব্যস্ত হয়ে পড়লাম পড়াশোনা সহ নানা রকম কাজের দিকে। কিন্তু দিন শেষে রাতের যখন প্রহরটা কাটাতাম তখন মন বারবার আমাকে তার কথা মনে করিয়ে দিত। একসময় তার ভাবনা থেকে বিরত থাকার জন্য ঘুমের ওষুধেরও আশ্রয় নিয়েছিলাম। কিন্তু যখন বুঝলাম তার জন্য না প্রতিটি পদক্ষেপে আমার জন্য ক্ষতিকর, তখন সবটাই একটা দুঃস্বপ্নের মতো ভুলে থাকার চেষ্টা করলাম।
সময় পার হতে থাকে তার মতো। একই ক্যাম্পাসে থেকেও সে আবার আগের মতো আমার জীবনে অচেনা হয়ে গেল। বদলে দিলাম নিজেকে। নিজের পজিশন পাওয়ার সাথে সাথে আরও নানানভাবে ক্যারিয়ারের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। সফলও হলাম, পড়া শেষ করলাম, শহরের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে জয়েন করলাম। কিন্তু এরপর যা ঘটল তা আমাকে কেমন যেন দোটানায় ফেলে দিল। আমার প্রফেসর হওয়ার খবর সবার আগে সে পেল এবং সে নিজে আমাকে কল করে শুভেচ্ছা এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানালো। আমি শক্ত হলেও তাকে যখন ধন্যবাদ জানিয়ে ফোনটা কেটে দিব, তখন সে বলে ওঠে, বদলাতে পারোনি তুমি। কণ্ঠটা এখনও কাঁপছে তোমার। না শেষ করতে পেরেছো তোমার ভালোবাসাকে। কপাল বড্ড খারাপ আমার। এমন ভালোবাসার যোগ্য হতে পারলাম না কেন বলো তো? ভালো থেকো প্রিয়। এই সুফিয়ান কখনোই তোমার কোনো কিছুতে বাধা হয়ে আসবে না, কখনো আর কোনো বাধাও তোমার জীবনে পড়তে দেবে না, বলে সে আবার হারিয়ে যায়। আমি গত 2 বছর তাকে নানানভাবে খুঁজেছি, কোনোভাবে তার খোঁজ পাওয়া যায়নি। বন্ধু বান্ধব সবাই আমার কথায় আবার খোঁজ লাগায় তার, কিন্তু সুফিয়ান লোকটার কোনো হদিস তারা জানতে পারেনি। আমি জানি না লোকটা আমাকে আদৌ কখনো ভালোবেসেছে কিনা, কিন্তু তার সামনে একটিবার দাঁড়াতে চাই আমি। সমস্যা হচ্ছে লোকটা নিজে থেকে ধরা দিতে চাইছে না আমার কাছে। কিন্তু কেন? বলেই থামে নয়নতারা। চোখ তার ভীষণ লাল হয়ে উঠেছে। মেয়েটা কথা বলতে বলতে এতক্ষণ যে চোখের পানি ঝরাচ্ছিল সেদিকে কোনো খেয়ালই নেই তার। আরাফাত বাকরুদ্ধ। কেউ এতটা ভালোবাসা উপেক্ষা করে কি করে থাকতে পারে? এমন ভালোবাসার জন্য যেখানে হাজারো যুবক প্রাণ দিতে রাজি, সেখানে লোকটা এমন কেন করলো? আচ্ছা, নয়নতারা কি এখনও লোকটাকে ভালোবাসে? নয়নতারা একটা কথা জিজ্ঞেস করি। জি করুন। আপনি তাকে এখনও ভালোবাসেন? আমি তাকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব। তাকে পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু ভালোবাসাটা সম্পূর্ণ আমার। আর আমার থেকে এই অধিকার কেড়ে নেওয়া কারো পক্ষে সম্ভব নয়, এমনকি আপনারও না। আশা করি বুঝতে পেরেছেন কেন আমি বিয়েটা করতে পারবো না। আজ উঠি তবে। আপনি কিন্তু আপনার কথা রাখবেন। এই বিয়েটা করা আমার পক্ষে সত্যি সম্ভব নয় মিস্টার আরাফাত চৌধুরী। আমার মনের সবটা জুড়ে শুধু ওই মানুষটারই বসবাস, আর আজীবন থাকবে। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। উঠি তবে, বলেই চলে যায় নয়নতারা। তার যাওয়ার পানে তাকিয়ে থাকে আরাফাত। তার মনে হতে থাকে নয়নতারা যা বলেছে তা সবটাই সত্যি, কিন্তু এর মাঝে হয়তো আরও কিছু সত্যি আছে যা নয়ন লুকিয়ে গেছে খুব কায়দা করে। কিন্তু কী তা? আচ্ছা, সে কেন সুফিয়ানের ভাগ্য নিয়ে জন্মালো না? নয়নতারা রেস্তোরাঁ থেকে বের হয়ে চলে যায় একটি ফুলের দোকানে। তারপর সেখান থেকে একগুচ্ছ বেলি ফুলের গাছটা কিনে মাথায় পরে নেয়। ফোনটা সামনে নিয়ে বলে ওঠে, দেখলে, আজও একজনকে বিদায় করলাম। বোঝো মিস্টার, তোমার এই পাগলিটা তোমাকে কত ভালোবাসে। একটু অপেক্ষা করো, আসছি আমি তোমার কাছে। বলে ফোনটা আবার নামিয়ে ব্যাগের মধ্যে ভরে নেয়। দোকান থেকে টাটকা কিছু সাদা গোলাপ নিয়ে প্রাণ ভরে ঘ্রাণ নেয় নয়নতারা। বিল মিটিয়ে চলে যায় গন্তব্যস্থানে। পৌঁছানোর পর ফুলগুলো সামনে থাকা ব্যক্তিকে দিয়ে বলে ওঠে, আচ্ছা সুফিয়ান, তুমি রাগ করলে না তো আবার আমার দেরি হওয়ায়? কি করব বলো? লোকটার চোখ দুটো দেখে বুঝে গিয়েছিলাম সে সত্যি সত্যি আমার প্রেমে পড়ে গিয়েছে। তাই তো তোমার সম্পর্কে এই প্রথম কোনো ব্যক্তিকে একটু হলেও জানালাম আমি। নয়তো বাকিদের তো আমি তুড়িতেই ছু করে দিতাম। কি হলো, কথা বলছো না কেন? সাহেব বুঝি রাগ করে আছে আমার উপর? আচ্ছা বাবা, সরি সরি সরি। তোমার এই নয়না আর কখনো তোমাকে রাগাবে না, ঠিক আছে? এবার কথা বলো। বলো না সুফিয়ান। তোমার কণ্ঠ শোনার জন্য তোমার এই নয়ন কত কত দিন অপেক্ষা করে আছে, তুমি কি তা বোঝো না? তোমাকে দেখার জন্য তোমার এই নয়ন কতটা মরিয়া হয়ে থাকে, তুমি কি তা বোঝো না? তোমাকে ছাড়া তোমার এই নয়না কতটা নিঃস্ব, তুমি কি তা বোঝো না? বলো, বোঝো না তুমি? তাহলে কি করে পারলে আমাকে একা রেখে তুমি শুয়ে থাকতে? কি করে ভাবলে তোমার নয়না তোমাকে ছাড়া ভালো থাকবে বলে? বলো, কি করে তুমি আমাকে রেখে এই কবরে শুয়ে আছো? বলো না সুফিয়ান। তোমার নয়না যে তোমার ছাড়া আর কারো হতে পারবে না, আর কারো না। কেন করলে তুমি এটা? আমাকে কেন নিঃস্ব করে দিয়ে স্বার্থপরের মতো শুয়ে আছো এই মাটির বুকে? তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার জন্য বলো? হচ্ছে না কষ্ট বলেই সুফিয়ানের কবর ধরে চিৎকার করে কেঁদে ওঠে নয়নতারা। তার বুকটা কষ্টে চুরমার হয়ে যাচ্ছে। বারবার সুফিয়ান বলে চিৎকার করছে নয়ন। নয়নতারা রেস্তোরাঁয় আরাফাতকে সবটা বললেও শেষটা সে গোপন রাখে কিছু ব্যাপার। সুফিয়ানকে যখন নয়নতারা হন্যে হয়ে খুঁজে বেড়ায় তখন সে জানতে পারে সুফিয়ান নিজ থেকে তার সামনে থেকেও আড়াল হয়ে আছে। কিন্তু কেন, এর উত্তরই খুঁজে বেড়াচ্ছিল সে। অবশেষে খুঁজে পায় তার উত্তর, কিন্তু উত্তর থাকলেও সুফিয়ান ততক্ষণে নাগালের বাইরে।
সুফিয়ানের ছোটোবেলাকার বন্ধু রনি রহমান। একসাথে বেড়ে ওঠা তাদের, কিন্তু বিশ্ববিদ্যালয়ে গিয়ে আলাদা হয়ে যায় দুজন। একই শহরে হওয়ায় এতে তাদের বন্ধুত্বে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। দিন শেষে দুই বন্ধু ঠিকই এক হতো। সুফিয়ান তার জীবনের প্রতিটি কথা রনির সাথে শেয়ার করে। আর নয়নতারার বিষয়টি ছিল বিশেষ। সুফিয়ান রনিকে প্রথম থেকেই নয়নতারার ব্যাপারে সবটা জানায়। সেখানে তাকে এটাও জানায় সুফিয়ান তার জীবনে যদি কোনো রমণীকে ভালোবেসে থাকে সে হলো নয়নতারা। কিন্তু সুফিয়ানের জীবন ছিল অনিশ্চিত। রাজনৈতিক জীবনে তার শত্রুর অভাব ছিল না কোনো সময়। দেশের মানুষের জন্য কাজ করতে করতে সে নিজের জন্য তৈরি করে বিপদের পাহাড়। সেখানে নয়নতারাকে সেফ রাখাও কঠিন ব্যাপার। তাই তো যখন দেখলো তার শত্রুরা নয়নের ব্যাপারে খোঁজ পেয়ে গেছে, তখন থেকে সুফিয়ান ধীরে ধীরে নয়ন থেকে দূরে থাকা শুরু করলো। বিষয়টা সহজ ছিল না মোটেই। যখন সে প্রথম নয়নতারা থেকে এক সপ্তাহের জন্য দূরে যায়, তার কলিজা কতটা ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করেছে একমাত্র সে জানে। তারপর নয়নের এক কলেই যেন তার সবটা ঠিক করে দেয়। নয়নের এত এত কলের মাঝে সুফিয়ান অপেক্ষা করতো কবে সে একটু নয়নের সাথে কথা বলার মতো সুযোগ পাবে। নয়নের প্রতিটা মেসেজ তার চোখেরও যে কম অশ্রু ঝরায়নি। কিন্তু নয়নের জীবনে যদি কোনো ঝুঁকি হয়, এই ভয়ে ধীরে ধীরে সে নয়নের জীবন থেকে দূরে সরে যায়। কিন্তু সর্বদাই নজর রাখত তার উপর। সব খবরই পেত তার নয়নার। যখন সে জানতে পারল মেয়েটা আবার শক্ত হয়ে ঘুরে দাঁড়িয়েছে, তখন মনে হয় না তার থেকে খুশি আর কেউ হয়েছিল। নয়নের প্রতিটা সফলতাকে সে তার নিজের সফলতা বলেই মেনে নিত। কিন্তু একদিন সুফিয়ানের প্রতিপক্ষ শত্রু নয়নের ব্যাপারে জেনে যায় সবটা। সেদিন তারা প্ল্যান করে, যদি সুফিয়ান নিজের প্রিয় মানুষটাকে জীবিত ও সুস্থ সুন্দর জীবন দিতে চায়, তাহলে সুফিয়ানকে তাদের হাতে ধরা দিতে হবে। দিনটি ছিল নয়নতারার প্রফেসরের হওয়ার প্রথম দিন। সে যে গাড়ি করে বিশ্ববিদ্যালয়ের জন্য রওনা হবে, সেই গাড়িতেই বম ফিট করে রেখেছিল প্রতিপক্ষরা। যদি সুফিয়ান তাদের হাতে ধরা না দেয়, তাহলে বম ব্লাস্ট হয়ে যাবে। সুফিয়ানও নিজের সবচেয়ে প্রিয় মানুষটার জীবন বাঁচাতে ধরা দেয় তাদের হাতে। আর ওই দিন যখন সে নয়নতারার সাথে কথা বলছিল, সেটাই ছিল তার শেষ কথা। এরপর তাদের হাতে নির্মমভাবে খুন হয় সুফিয়ান। নয়নতারা এসব জানার পর আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেনি সেদিন। জ্ঞান ফেরার পর সে জানতে পারে নয়নকে কল করার আগে সুফিয়ান রনিকে আগে কল করে। রনিকে সর্বদা নয়নতারার পাশে থাকার অনুরোধ জানায় সেদিন জীবনের শেষ মুহূর্তে। এবং রনিকে তার মৃত্যুর কথাটাও জানাতে নিষেধ করেছিল সে। কেননা সুফিয়ান জানতো কোনো এক সময় নয়ন তাকে ঠিকই খুঁজবে। রনি বন্ধুর মৃত্যুর পর আজও তার সকল কথা মেনে চলছে। তাই তো সবসময় নয়নতারাকে নজরে রেখে এসেছে এতদিন। কিন্তু যখন নয়নতারা তার দরজায় ভাঙা হৃদয় নিয়ে উপস্থিত হলো, তখন আর চেপে রাখতে পারল না মৃত্যুর কথাটি। সেদিন তার লাশ উদ্ধার করার পর একটি বড় জায়গা নিয়ে কবর দেওয়া হয় তাকে। রনিও চুপ করে বসে থাকেনি। যারা তার বন্ধুকে এমন নির্মমভাবে হত্যা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে ফাঁসির হুকুমের ব্যবস্থা করিয়েছে একে একে। কিন্তু সবটাই গোপন নয়নতারার কাছে। সে জানতো না কিছুই, অথচ তার জন্যই নিজের জীবন দিল মানুষটা। পরে নয়নতারা জানতে পারে সুফিয়ানের মৃত্যুর খবরটা তার বন্ধুরাও জানতো, কিন্তু রনির অনুরোধে তারা কিছুই জানায়নি তাকে। এমনকি তারাও আঘাত পেয়েছে তাদের ভুলের জন্য। সুফিয়ানের সম্পর্কে যখন তারা খোঁজ নিয়েছিল, সুফিয়ান তার সবটাই জানতো। তাই তো ইচ্ছে করে তার নামে সে টাইম পাসের মতো একটি গুজব তৈরি করে তাদের সামনে প্রকাশ করে। নয়তো নয়ন তার থেকে সহজে দূরে যেতে পারত না। সব সত্যিই নয়নকে যেন তীরের মতো আঘাত করছিল বারংবার। এরপর রনি নিয়ে যায় তাকে সুফিয়ানের কবরের সামনে। সেদিন আকাশ কাঁপিয়ে চিৎকার করে কেঁদেছিল সে। যে লোকটা তাকে ভালোবেসে জীবন দিল, তাকেই কিনা সে ভালোবাসার অযোগ্য ভাবতে এতদিন। কোনোভাবেই সে এটা মেনে নিতে পারছিল না নয়নতারা। এরপর থেকে নয়ন সিদ্ধান্ত নেয়, এই পৃথিবীতে সে যতদিন বাঁচবে তার ভালোবাসাকে আগলে রেখেই বাঁচবে। যে তার জন্য জীবন দিয়েছে, এই জীবন তাকে ভালোবেসে কাটিয়ে দিবে মৃত্যুর আগ পর্যন্ত। সুফিয়ানের কবর ধরে বিলাপ করে কাঁদছে নয়নতারা। তার কান্নায় চারপাশের পরিবেশও থমকে আছে। কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বাবা ছেলে। এমন কান্নার শব্দে তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়। ছেলেটার চোখেও পানি চলে আসে নয়নতারাকে দেখে। সে তার বাবাকে প্রশ্ন করে, বাবা, আন্টিটা কাঁদছে কেন? লোকটা চোখ মুছে উত্তর দেয়, এই আন্টিটা বড়ই দুঃখী রে বাবা। প্রতিদিন এই সময়টা এসে তার সবচেয়ে প্রিয় মানুষটার কবরের বুকে এসে কান্না করে। বড্ড দুঃখিনী সে। 5 বছর পর নয়নতারা বসে আছে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারটায়। সে এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি। তার সুনাম পুরো ক্যাম্পাস জুড়ে। সকলেই এমন একজন মানুষ হিসেবে একজন ভিসি পেয়ে খুশি। সুফিয়ান দেশ ও ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দর একটি দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল, তা পূর্ণ দিচ্ছে নয়নতারা। সুফিয়ানের অসম্পূর্ণ কাজ সে সম্পূর্ণ করে যাচ্ছে দিনকে দিন। এখন আর পরিবারের কেউ তাকে বিয়ের জন্য চাপ দেয় না। মেয়ে যাতে খুশি, তাতেই তাদের সুখ।
নিজের অফিসে বসে আছে নয়নতারা। হঠাৎ তার মেল বক্সে একটি নতুন মেল আসে। মেলটা ওপেন করলে দেখতে পায় তা এসেছে আরাফাত চৌধুরী নামের অ্যাড্রেস থেকে। প্রিয় নয়নতারা, আপনাকে আপনার নতুন জীবনে পা রাখার জন্য শুভকামনা। আশা করছি জীবনে এভাবে এগিয়ে যাবেন। আপনাকে কিছু কথা জানানোর ছিল, তাই এই মেল করা। আপনি সেদিন আমাকে যা যা বলেছিলেন আমি জানতাম, তার মাঝেও আরও কিছু সত্য লুকিয়েছিলেন আপনি। তাই তো আমি একটু খোঁজ নিলাম, আর যা জানতে পারলাম তাতে সুফিয়ান সাহেবের আপনার প্রতি ভালোবাসাকে সেলুট আমার। তিনি একমাত্র যে আপনার ভালোবাসা পাবার যোগ্য। ভালো থাকবেন সব সময়, আর এগিয়ে যান সর্বদা নিজের প্রিয় মানুষটার স্বপ্ন পূরণের সাথী হয়ে। আপনাকে জানিয়ে রাখি, আমি এখন 3 বাচ্চার বাবা। আপনার প্রতি সুফিয়ান সাহেবের যে ভালোবাসা, আমি তার এক কোণাও হয়তো বাঁচতে পারিনি। সবটা জানার পর যা ছিল তাও বিসর্জন দিয়েছি, কেননা আপনাকে ভালোবাসার অধিকার সেই একজন ব্যক্তিরই। ভালো থাকবেন, আরাফাত চৌধুরী। মেল বন্ধ করে মুচকি হাসে নয়নতারা। তারপর টেবিলের ড্রয়ার থেকে প্রথম দিনে দেখা হওয়ার পর সুফিয়ানের সাথে সে যে ছবিটা তুলেছিল তার উপর হাত বোলায়, চেয়ে রয় পলকহীনভাবে।